নির্বাচনে ঠিক হবে দেশ উগ্রপন্থীদের হাতে যাবে কিনা মন্তব্য বিএনপির। দুটি দল ক্ষমতায় যেতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করছে, অভিযোগ নেতাদের। সরকার গঠনে প্রস্তুত জামায়াত, সবাইকে নিয়ে মন্ত্রিসভা করার পরিকল্পনা। পলিসি সামিটে নতুন বাংলাদেশের রূপরেখায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুলের রিটের শুনানিকাল। তারেক রহমানকে সমর্থনে ঢাকা 17তে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। জঙ্গল সলিমপুরে অভিযানে নিহত র্যাব সদস্যের জানাজা দুপুরে, মামলা হয়নি এখনো। নির্বাচন ঘনিয়ে এলেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুটের 27টি অস্ত্র। পেছানো জুলাইয়ে চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলা রায়। 26 জানুয়ারি নতুন দিন ধার্য। 8 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার সহ 4 জনই পলাতক। এবং আইসিসি চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না, সাফ জানালেন ক্রীড়া উপদেষ্টা। বললেন ভেন্যু পরিবর্তনের নজির নতুন নয়। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী। আমি গালিব ইবনে রিয়াজ। আসন্ন নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে, তা জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাকরাইলের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় মির্জা আব্বাস অভিযোগ করেন দুটি দল ক্ষমতায় যেতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে। কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উঠে আসে দলের প্রতিষ্ঠাতার গৌরবোজ্জ্বল ভূমিকা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, এবারের নির্বাচনে দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসন নিতে চায়। নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারাই জিতবে, তারাই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা জান্নাতের টিকিট বিক্রি করে ধর্মের নামে প্রতারণা করছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের এখানে অনেকে আছেন, তারা ভালো বলতে পারবেন। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এদের এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায় দিয়ে তারা এই সমস্ত করে বরাবর। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে নাই। এবং ওই সময় যে আব্বাস ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রম হানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তিনি আরো বলেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, কারণ বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোলায় বলে নির্বাচন হতে দেব না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। কয়েকটি রাজনৈতিক দল বিএনপির নামে মিথ্যা প্রচারণা করছে বলেও অভিযোগ করেন তারা। আমারও
তারেক রহমান জিন্দাবাদ। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। 17 বছর পর গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ, তাই আন্তর্জাতিক মহলেও এবার নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। গুলশানে 4 দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের পর এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও ব্যবসা বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, পররাষ্ট্রনীতি এবং এভিয়েশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিএনপির ঘোষিত 31 দফা রূপরেখা এবং বিএনপি সরকার গঠন করলে কিভাবে দেশগুলোর সঙ্গে কাজ করবে সেই বিষয়েও আলোচনা হয়। ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি, এখানে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে ট্রেড, ইনভেস্টমেন্ট, এনার্জি নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে, তো বিভিন্ন আমাদের 31 দফার বিভিন্ন যে কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট যদি আমরা ইনশাআল্লাহ অর্জন করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, তো কীভাবে আমরা তাদের সাথে কাজ করতে পারি এবং বাইল্যাটারাল রিলেশনসগুলো বলেন আপনার ফরেন ইকোনমিক কোঅপারেশনের মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে। ক্ষমতায় এলে 50 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি করবে জামায়াত, গড়ে তুলবে সমতা, ঐক্য ও ধর্মবর্ণ নির্বিশেষে সবার বাংলাদেশ। 40টির বেশি দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে পলিসি সামিটে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সরকার গঠন করলে সব অংশীজনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবে জামায়াত। বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত, তারই খসড়া তুলে ধরতে এই পলিসি সামিটের আয়োজন। 40টিরও বেশি দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের সামনে সূচনা বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সমতা, ঐক্য ও ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। Political consensus on what a new Bangladesh will look like and to guarantee democratic freedoms and the rule of law for every citizen of the country. Rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud of and the relentlessly delivers for them. দেশের আর্থসামাজিক উন্নয়নের রাজনীতি নয়, অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়ে জামায়াত আমির বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা আছে দলটির। Young people will remain our engine for growth and prosperity, with our youth employment as a keystone of our governance framework, with guarantees of a transparent and open economy in new Bangladesh. অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তরুণদের মেধা কাজে লাগাতে চায় জামায়াত। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে সামিটে অর্থনীতি নিয়ে একই বার্তা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। জামায়াতের নেতৃত্বে অংশীদারিত্বমূলক সমৃদ্ধির ভিত্তিতে গড়ে ওঠা একটি অর্থনীতির দিকে দেশ এগিয়ে যেতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। With unity, honesty and complement leadership, competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity and shared prosperity. এছাড়াও ক্ষমতায় এলে সকল অংশীজনকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠনের কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। Let me introduce myself first. জামাত ইসলামী জনগণের সমর্থনে যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, এই পলিসি উপরেই আজকে আমরা ডিসকাস করেছি। জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে,
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে, সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে? সুতরাং জামাত ইসলামী ওয়াইডারভাবে চিন্তা করছে। দিনব্যাপী জামায়াতের পলিসি সামিটে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও অর্থনীতি নিয়ে 5 বছরের পরিকল্পনা তুলে ধরেন বক্তারা, যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তরুণদের কর্মসংস্থান প্রকল্প। রাজু আহমেদ, এখন, ঢাকা। ঋণখেলাপির দায়ে বাতিল হওয়া কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিটের শুনানি বুধবার ধার্য করেছেন হাইকোর্ট। বিএনপি নেতাকর্মীরা আদালতের বারান্দায় ভিড় করায় শুনানি একদিন পিছিয়ে দেন বিচারপতি। বিষয়টি গণমাধ্যমকে জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহর আইনজীবী। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সির রিটের শুনানির হওয়ার কথা ছিল। সকাল থেকেই কুমিল্লার দেবিদ্বার থেকে শত শত নেতাকর্মী মুন্সির পক্ষে আদালতের বারান্দায় জড়ো হন, পরে পুলিশ তাদের সরিয়ে দেন। বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে বিচারপতি দুপক্ষের আইনজীবীদের জানান বুধবার শুনানি হবে, সেখানে উপস্থিত থাকবেন কেবল আইনজীবীরা। গেল 17 জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী মুন্সির প্রার্থিতা বাতিল করে, পরে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। এদিকে দাউদকান্দি মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা 1 এবং হোমনা তিতাস নিয়ে গঠিত কুমিল্লা 2 আসনে আগের সীমানাতে নির্বাচন হবে। মঙ্গলবার হাইকোর্টের আদেশ বাতিল করে রায় দেন আপিল বিভাগ। সকাল থেকেই মহামান্য কোর্ট লক্ষ্য করছিলেন যে কোর্টের ভিতরে আইনজীবী ছাড়াও বাইরের কিছু উৎসুক জনতার একটা ভিড় তারা লক্ষ্য করেছিলেন এবং তারা বারবার এই অনুরোধ জানিয়েছিলেন যে শুধুমাত্র আইনজীবী ছাড়া অন্যরা আপনারা কোর্টরুম পরিত্যাগ করেন, এই অনুরোধটি তারা জানিয়েছিলেন। এবং আমাদেরকেও, দুই পক্ষের আইনজীবীদেরকেও আজকে কোর্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামীকালকে যখন শুনানি হবে তখন যেন শুধুমাত্র আইনজীবীরা উপস্থিত থাকেন, কোনো লিটিগ্যান্ট পাবলিক অথবা বাইরের কোনো মানুষ তারা যেন কোর্টরুমে উপস্থিত না থাকেন। শাম্মী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যারা জমা দিয়েছিলেন এর মধ্যে কিন্তু অনেক আসনেই বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং এখনও আছেন। তবে আজকে ঢাকা 17 আসনে যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনে কিন্তু যাদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তবে আজকে তিনি প্রত্যাহার করেছেন। তিনি হলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। হ্যাঁ গালিব, আমরা এই বিষয়ে সবশেষ খবরাখবর জানতে আমরা যুক্ত হব সহকর্মীদের সঙ্গে। দর্শক, আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা এবং সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন নাজবুল সাকিব। আমরা সরাসরি শুরুতে যাব স্বর্ণার কাছে। স্বর্ণা, জানাবেন সকাল থেকে এখন পর্যন্ত কতজন মনোনয়ন প্রত্যাহার করতে এসেছেন আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ভবনে ঢাকা 13 এবং ঢাকা 15 শুধুমাত্র এই দুইটি আসনে যে প্রার্থীরা সর্বশেষ তাদের মনোনয়নপত্র আসলে বৈধতা পেয়েছেন আপিল নিষ্পত্তির পরও, সেই তারাই কিন্তু, ওই প্রার্থীরাই কিন্তু আজ মনোনয়নপত্র প্রার্থিতা ফিরিয়ে নেয়ার জন্য কিন্তু তারা আবেদন করার শেষ সুযোগ আজকে বিকেল 5টা। তবে এখন পর্যন্ত এই দুটি আসনে আমরা যদি বলি শুধুমাত্র একজন প্রার্থী, অর্থাৎ ইসলামী আন্দোলনের ঢাকা 13 আসনের যিনি প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, তিনি একমাত্র তার প্রার্থিতাটি প্রত্যাহার করেছেন। এবং সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করে যে সে কেন আসলে প্রার্থিতাটি প্রত্যাহার করলো, তিনি তখন আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন যে কোনো চাপ নয়, কোনো রাজনৈতিক চাপ কিংবা পারিপার্শ্বিক কোনো চাপ নয়, দলের প্রধানের নির্দেশেই কিন্তু তিনি তার প্রার্থিতাটি প্রত্যাহার করেছেন। এবং সেক্ষেত্রে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, আজ বিকেল 5টাতে যেমন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, তার পাশাপাশি কিন্তু আজ বিকেল 3টার সময় সুইডেনের যিনি রাষ্ট্রদূত রয়েছেন এবং তার নেতৃত্বে কিন্তু আরেকটি পর্যবেক্ষক দল, নির্বাচনের পর্যবেক্ষক দল কিন্তু নির্বাচন ভবনে আসবেন এবং নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করবেন। এবং তার পাশাপাশি আজ বিকেল 4টা থেকে 5-5:30টার ভেতর কিন্তু সকল রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছেন তারা আজ আসবেন ইসির সাথে বৈঠক করতেন। এবং সেক্ষেত্রে কিন্তু দুটি জিনিস বারংবারই উঠে আসছে। প্রথমত পোস্টাল ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে শঙ্কা রয়েছে, তার পাশাপাশি তাদের যে পরামর্শগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হবে। এবং তার পাশাপাশি আগামীকাল যেহেতু প্রার্থিতার
পরবর্তীতে কিন্তু তফসিল অনুযায়ী আগামীকালকে সকলের প্রতীকটি বরাদ্দ করা হবে। সেই প্রতীক বরাদ্দের পর তারা কি কি নির্বাচনী আচরণ বিধি মেনে আসলে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছতে পারবেন সেই ধরনের বিভিন্ন দিক নির্দেশনাও কিন্তু আজ দেয়া হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তার সাথে যুক্ত করতে চাই, পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু নানা ধরনের যে গুঞ্জনগুলো শুনছিল, গত কয়েকদিন ধরে শোনা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ধরনের জটিলতা, অর্থাৎ নাম জটিলতা কিংবা ঠিকানা জটিলতায় প্রায় 5,500-এর বেশি পোস্টাল ব্যালট এখনো কিন্তু বাতিল হয়েছে এবং সেই সংখ্যাটি কিন্তু আরো বাড়তে পারে বলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। স্বামী, নির্বাচন কমিশন থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সবশেষ। এবার আমরা একটু সেগুনবাগিচা থেকে যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে আছেন নাজমুস সাকিব। সাকিব, জানাবেন যে সেখানকার সর্বশেষ কি তথ্য যাচ্ছে আপনার কাছে? গালিব, প্রায় সকাল 10টার পর অর্থাৎ প্রায় অন্তত 4 ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে। এই 4 ঘন্টার মধ্যে আমরা দেখেছি মূলত দুপুরের পর 12টার পর আসলে প্রত্যাহারের যে হিড়িক সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি যারা আসলে প্রত্যাহার করছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে জোটবদ্ধ যে দল 10 দল, সেই 10 দলীয় জোটের কিন্তু বেশিরভাগ প্রার্থী যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমরা আসলে প্রার্থী হতে দেখছি, প্রার্থী প্রত্যাহার করতে দেখছি। আমরা ঠিক কিছুক্ষণ আগে দেখেছি যে ঢাকা 5 আসনের নিজামে ইসলাম পার্টি যেটা রয়েছে সেটার একজন প্রার্থী আসলে অন্য প্রার্থীকে সমর্থন, অর্থাৎ জোটকে সমর্থন দিয়ে তিনি কিন্তু প্রত্যাহার করেছেন। এবং ঠিক তারও আগে ঢাকা 18 আসনের আরেকজন প্রার্থী যিনি জামায়াতে ইসলামের, তিনি কিন্তু আসলে জোটের সমর্থন দেওয়ার কারণে তিনি আসলে অন্যকে সমর্থন দেওয়ার কারণে তিনি আসলে প্রত্যাহার করেছেন। এবং এছাড়া দেখেছি যে খেলাফত মজলিসের মূলত 2 জন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং বাংলাদেশ খেলাফত যেই দলটি রয়েছে সেই দলটিরও একজন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এবং আজকে পর্যন্ত আমরা দেখেছি যে এখন পর্যন্ত 5 জন প্রার্থী আসলে প্রত্যাহার করেছেন এবং গতকালকে আরও একজন গণসংহতি আন্দোলনের তিনি কিন্তু তার যেই মনোনয়ন এবং সেটা কিন্তু প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে বলা যায় যে সেগুনবাগিচা কার্যালয়ে এখন পর্যন্ত 6 জন প্রার্থী আসলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যদিও ব্যারিস্টার সরোয়ারের কথা বলা হচ্ছে তিনি আসলে প্রত্যাহার করেছেন বলেই জানিয়েছেন, তবে নির্বাচন কমিশন হয়তো বা রিটার্নিং কার্যালয়ে এখনো কাগজটি হাতে পায়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। সব মিলিয়ে 6 এবং 1 সব মিলিয়ে 7 জন আসলে প্রার্থিতার প্রত্যাহারের যে ঘটনা সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। যদিও আরো বেশ কয়েক ঘন্টা আসলে সময় রয়েছে, অর্থাৎ 5টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে এবং ঠিক সন্ধ্যার নাগাদ কিন্তু কতজন আসলে প্রার্থী বৈধ আছেন এবং কতজন প্রত্যাহার করলেন সব মিলিয়ে আমরা জানাতে পারবো। এই ছিল সেগুনবাগিচা কার্যালয় থেকে সবশেষ। গালিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ইতিমধ্যে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। জুলাই অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1A আজ এই মামলার রায় ঘোষণার কথা ছিল, কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনাল চেয়ারম্যান আগামী 26 জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন। গেল 24 ডিসেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তা এ মামলার আসামি, যাদের মধ্যে 4 জনই পলাতক। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি হবে দ্বিতীয় রায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন 2024 সালের 5 আগস্ট চাংখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক আহত হন অনেকেই। দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং চাংখারপুল হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26 জানুয়ারি এই র্যাব কর্মকর্তার ময়নাতদন্ত শেষ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 10:30টায় তার মরদেহ নিয়ে আসেন র্যাব সদস্যরা। র্যাব জানায় মোতালিব হোসেন অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে নিহত হন। অন্তত 4 থেকে 500 সদস্যের সংঘবদ্ধ সন্ত্রাসী দল এই হামলা চালায়। আহত 3 জন র্যাব সদস্য চট্টগ্রামে সিএমএইচে চিকিৎসাধীন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। নিহত র্যাব কর্মকর্তার বাড়ি কুমিল্লায়। তিনি বিজিবির সদস্য হলেও গেল 4 বছর ধরে র্যাব 7 দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব সদস্যের জানাজা হবে পতেঙ্গা র্যাব কার্যালয়ের সামনে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন ফাইসাল করিম। ফাইসাল, জানাবেন জানাজা শেষে মরদেহ কোথায় দাফন করা হবে আর সবশেষ কি তথ্য আছে? স্বামী চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব ৭-এর যে সদর দপ্তর সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যিনি নিহত হয়েছেন মোতালাব হোসেন ভুইয়া, তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে র্যাব ৭ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং জানাজার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই যারা র্যাব সদস্য আছেন কিংবা স্বজন আছেন তাদেরকে আমরা দেখছি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং জানাজার জন্য তারা অপেক্ষা করছেন। যারা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এলেই এই জানাজাটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং নিহতের স্বজনেরা কিন্তু এসেছেন। আমরা দেখেছি নিহতের স্ত্রী, নিহতের এক ছেলে এবং 2 মেয়ে কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন এবং তারা আসলে এই যে একটি এমন ঘটনায় তারা শোকে বিহ্বল এবং তারা ভাষা হারিয়েছেন। শোকের পাথর বুকে নিয়ে তারা আসলে এখানে এসে সুষ্ঠু বিচার চাইছেন। আমরা দেখেছি তার 2টি শিশু কন্যা এবং একটি ছেলে, তারা কিন্তু আসলে শোকের ভাষা প্রকাশ করা কোনো শব্দ পাচ্ছিলেন না এবং আমরা যেটি কথা বলে তাদের সাথে জেনেছি যে গতকালও কিন্তু কথা হয়েছিল নিহত র্যাব সদস্যের সাথে তাদের এবং তারা আজকেই আবার চট্টগ্রামে ছুটে এসেছেন নিহত মোতালেব হোসেন ভুইয়াকে শেষ বিদায় জানাতে এবং তারা আসলে এভাবে যে তাকে বিদায় জানাতে হবে সেটি তারা আসলে কখনো কল্পনাও করেনি। এবং আমরা দেখছি যারা এখানে র্যাব সদস্য আছেন, সহকর্মী আছেন, তাদের প্রত্যেকেই আসলে শোকে বিহ্বল এবং পুরো র্যাব 7 কার্যালয় জুড়ে আসলে এক ধরনের শোকের ছায়া দেখা যাচ্ছে। তারা প্রত্যেকেই বলছেন যে আসলে এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার তারা চান এবং র্যাবের ডিজি কিন্তু ছুটে এসেছেন এই ঘটনার পরপরই। তিনি এখানে জানাজায় শরিক হবেন। পাশাপাশি আমরা শুনেছি চট্টগ্রামের যিনি নগর কমিশনার আসেন পুলিশের, তিনিও কিন্তু শরিক হবেন। তো এখানে কিছুক্ষণ পরেই জানাজা শুরু হবে এবং তার পরপরই হয়তো র্যাবের যিনি প্রধান আছেন, র্যাবের ডিজি, তিনি হয়তো এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করতে পারেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই ঘটনার পর র্যাবে যেমন এক ধরনের প্রশাসন যেমন নড়েচড়ে বসেছে, তেমনি পুলিশও কিন্তু এক ধরনের নড়েচড়ে বসেছে এবং তারা বলছেন যে আরও বড় অভিযান এর মধ্য দিয়ে সে এলাকায় আসলে যারা সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে নির্মূল করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করছেন। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ফাইসাল করিম। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে জয় পরাজয় নিয়ে। এবার হার জিতের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে নারী ভোটাররা। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটার বেশি, তাই নারী ভোটারদের মন জোগাতে বিশেষ কিছু প্রত্যাশা এই অঞ্চলের নারী ভোটারদের। তবে সবার আগে নারীর আত্মমর্যাদার নিশ্চয়তা সহ সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান এই অঞ্চলের ভোটাররা। আরও জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। 3 উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার সংসদীয় আসন 2টি। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও গৃহপালিত পশু পাখি পালন করে স্বাবলম্বী এই অঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়া কমাতে ও আইটি সেক্টর সহ শিক্ষিত নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এই জেলা। পুরো জাতির উন্নতির জন্য আমরা নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে নারীর প্রকৃত শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসা করছে নারীরা। এদের সকলেই চায় আত্মমর্যাদা, সমাজে তাদের অবস্থান, ব্যবসা চলার ক্ষেত্রে চায় নিরাপত্তা। নতুন যে সরকার আসছে তারা যেন আইটি সেক্টরটা ডেভেলপ করে এবং আমরা যেন বাইরের কাছ থেকে কাজ নিয়ে ঘরে বসেই কাজ করতে পারি। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন না হয়ে আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে এসে আমরা যাতে একটা উদ্যোক্তা হতে পারি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় মোট ভোটার 5,87,620 জন, যার মধ্যে 2টি আসনেই নারী ভোটারের সংখ্যা বেশি। এবারে নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা। যে সরকারি আসুক না কেন, আমরা চাই একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। বাড়ির গৃহিণীদের দক্ষ হিসেবে গড়ে তুললে ও নারী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেহেরপুর, এমনটাই বলছেন নতুন ভোটাররা। এখন মেহেরপুর।
কিন্তু আর কিছুদিন মাত্র বাকি। কিন্তু নরসিংদী জেলা কারাগার থেকে যে 5,000-এর বেশি গুলি, কার্তুজ এবং 27টি অস্ত্র লুট হয়েছিল সেগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। পাশাপাশি এই জেলায় কিন্তু খুন খারাপি বা অন্যান্য অপরাধের সংখ্যা কিন্তু বাড়ছে। খুব স্বাভাবিকভাবে আসলে এই ধরনের অস্ত্র কিন্তু ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে এবং সেখানে সহিংসতার সৃষ্টি হতে পারে, কিংবা আসলে কি ধরনের আসলে সেই জায়গায় অরাজকতার সৃষ্টি হতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজেছেন রাকিবুল হাসান তার প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে 24 সালের 19 জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। সেই সময় পালিয়ে যায় কারাগারে থাকা 826 কয়েদি। এছাড়া কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় 85টি অস্ত্র ও 8,000-এরও বেশি গুলি ও কার্তুজ। এরপর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় 700 পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে এখনও উদ্ধার হয়নি 5,000 রাউন্ডের বেশি কার্তুজ ও গুলি। লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে বিগত 1.5 বছরে 58টি উদ্ধার হলেও এখনও খোঁজ নেই 27টি অস্ত্রের। জেলখানার অস্ত্র ছাড়াও বিদেশি নাগরিক এসে নরসিংদীর চরাঞ্চলে অস্ত্র তৈরি করছে বলে দাবি স্থানীয় রাজনীতিবিদদের। আর যারা অস্ত্রের পলিশ করে তারা তো রাজনীতিবিদ না, তাদের কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রকে বা সমাজকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করে তাদের ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য। 1.5 বছরেও সবগুলো অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি আছে বলেও অভিযোগ রাজনৈতিক কর্মীদের। প্রশাসন যদি ইচ্ছা করে এমন কোনো জিনিস নাই যা তারা উদ্ধার করতে পারে না। প্রশাসনের ব্যর্থতা বলবো এবং প্রশাসনের অনিচ্ছা। কোনো কারণে যদি এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল এখনো এই অস্ত্রগুলি রশিদিতে বিদ্যমান, তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। পুলিশ বলছে লুট হওয়া সবগুলো অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে। আমাদের অভিযান নিয়মিতভাবে চলতেছে এবং যৌথ অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব। বিগত 1 বছরে জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনের কারণ হিসেবে উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। কথা বলি যে সারা বিশ্বেই কিন্তু তীব্র তুষারপাতের বিপর্যস্ত অনেক দেশে, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং এশিয়ারও কিছু দেশ, এবং মিশিগানে কিন্তু বরফ ঢাকা সড়কে শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এদিকে রাশিয়ার কামচাটকা অঞ্চলে 60 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত হচ্ছে। আর ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে, এদিকে ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা রাশিয়ার। এবং জাপানেও কিন্তু তুষারপাতে জনজীবন বিপর্যস্ত এবং একই সাথে রাশিয়াতেও কিন্তু মানুষজন বিপাকে পড়েছেন। কিন্তু সেই সাথে সিরিয়ায় যারা ঘর হারা তারা মনে হয় সব থেকে বেশি এই তুষারপাতে কষ্ট পাচ্ছেন। এ নিয়ে অর্ণপ্রসাদের একটি প্রতিবেদন রয়েছে। শুভ্র তুষারে ঢেকে গেছে পথ, সাথে কনকনে ঠান্ডা বাতাস। সব মিলিয়ে শীত মৌসুমের শুরু থেকেই বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। সোমবার তীব্র তুষারপাতের ফলে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল মিশিগানবাসী। রাজ্যটির অটোয়া কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দৃশ্যমানতা কম থাকায় একে একে দুর্ঘটনার কবলে পড়ে শতাধিক গাড়ি। তুষারপাতের ফলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলও। এরই মধ্যে জাতীয় আবহাওয়া দপ্তর মিনেসোটা, ওহিও, পেনসিলভানিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে আগাম শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার কামচাটকা উপদ্বীপের জনজীবনও। 60 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতে অঞ্চলটির বেশিরভাগ এলাকায় কয়েক মিটার পর্যন্ত বরফ জমেছে। পশ্চিমা দেশগুলো ছাপিয়ে তীব্র তুষারপাতে বিপর্যস্ত এশিয়ার জনজীবনও। মঙ্গলবার জাপানের উত্তর পশ্চিম উপকূলে ভারী তুষারপাত ও বাতাসের কারণে বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। তীব্র শীতে তাপমাত্রা কমে যাওয়ায় বিরল তুষারপাতের কবলে চীনের সাংহাই। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবে তীব্র তুষারপাতের কারণে মানবেতর জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুতরা। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব। এবারে খেলার খবর। নিরাপত্তা না থাকায় কোনো অবস্থাতেই ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
আসিফ নজরুল সজীব ভুঁইয়া। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং কথা জানান তিনি। বলেন, বিশ্বকাপ ক্রিকেটে অতীতেও ভেন্যু বদলেছে, বদলের নজির আছে। অযৌক্তিক চাপ তৈরি করে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। নারী টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাপুয়া নিউ গিনি নারী দলকে 30 রানে হারিয়েছে টাইগ্রেসরা। কীর্তিপুরে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত 17 রানে ফেরেন জুরাইরিয়া, দিলারা 34, শারমিনের 28 ও সোবহানার 34 রানের ইনিংসে বড় পুঁজির ভিত পায় টাইগ্রেসরা। শেষ দিকে স্বর্ণা আক্তারের 14 বলে 37 রানের ইনিংসে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। 168 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে 2 উইকেটে 98 রান করে পাপুয়া নিউগিনি। তবে দলের পক্ষে সর্বোচ্চ 35 রান করা ব্রেন্ডা তাও আউট হওয়ার পর আর কেউ বেশিক্ষণ টিকতে পারেনি। শেষ পর্যন্ত 138 রানে থামে পাপুয়া নিউগিনি। দর্শক, এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।